হোয়াটসঅ্যাপ হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাহবুব হৃদয়। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হঠাৎ করে বাড়িতে আসা, তো এখন আবার ঢাকার উদ্দেশ্যে চলে যাওয়া। তো দুটো মিলেই সব কিছুই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো হঠাৎ করে বাড়িতে আসছি, অফিসের একটু কাজ ছিল। তো এখন আবার ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। তো বাড়ি থেকে সবার কাছ থেকে অবশ্যই বিদায় নিয়েছি। তো এখন যাব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন গ্রামের সেই মনোমুগ্ধকর পরিবেশ। তো গ্রামের পরিবেশটা অতুলনীয়, যা বলে বোঝানো যাবে না। শহরের ধুলা। আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তো একটা চাচাতো ভাই আসছিল, তো ওনার সাথেও কথা বললাম। তো বললো ভালো মতো যাইস, এই আর কি। তো গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল হয় ঢাকার চাইতে। তো এই গ্রামটাই আমার বেড়ে ওঠা। এখান থেকে ছোটবেলা থেকেই আমি মানুষ হয়েছি এই গ্রামেই। এখান থেকেই আর কি আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়েছি। এই জায়গা রে। তো পরে চাচাতো থাকিস, বোনের হ্যাঁ। সাথে কথা বললাম। এই থাকো, হ্যাঁ। ওরাও বললো আল্লাহ যে হাফেজ। ভাইয়া দোয়া ওকে, কইরো। তো হ্যাঁ, আল্লাহ সবার হাফেজ। সাথে কথাবার্তার পর্ব শেষ করে দেন আমি ঢাকার উদ্দেশ্যে যদি গ্রামের বাড়ি থাকে যাচ্ছি। তো গ্রামের রাস্তার যে সৌন্দর্য সেটা দেখতেই পাচ্ছেন আচ্ছা, আপনারা। সবার সাথে তো কথা কিছুটা বলতে মানে আমার মানে আসি। অভিজ্ঞতা থেকে বলি যে গ্রামের সৌন্দর্যের সাথে অন্য কোনো কম্পেয়ার করা যাবে না। তো ফাইনালি আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম, ওই রাস্তার চাইতে এই রাস্তাটা একটু বড়। তো এখান দিয়েও যাচ্ছি আমি, এই রাস্তা দিয়ে আমাদের গৌরনদী যেতে হবে, দেন ওইখান থেকে হাইওয়ে ধরে আমাদের ঢাকার উদ্দেশ্যে যেতে হবে। তো আমাদের একটা প্রত্যন্ত অঞ্চল হলেও আমাদের এখানকার রাস্তাঘাট অনেকটাই উন্নত। তো কোনো মানে বর্ষার সিজন হোক আর যে সিজনই হোক, কাদামাটি লাগবে না। কথা বলতে বলতে আমরা গৌরনদী হাইওয়েতে চলে আসছি। তো হাইওয়েতে আসার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গৌরনদী হাইওয়ে, মানে ঢাকা গৌরনদী বরিশাল হাইওয়ে। তো ওয়ান ওয়ে রাস্তা। তো খুবই সাবধান এবং সতর্কতার সাথেই আমার বাইক চালাতে হবে, যেহেতু আমি ঢাকাতে যাব। কোনো মানে প্রতিযোগিতামূলকভাবে কোনো গাড়ি চালাবো না, তো সেভাবে আমার যেতে হবে। আর এর মূলত পদ্মা সেতু হওয়ার পর থেকেই আমাদের এই দক্ষিণ অঞ্চলের গাড়ির সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তো সেই ক্ষেত্রে খুব ঠান্ডা মস্তিষ্ক নিয়েই গাড়ি চালাতে হবে। ওভার স্পিডিং করা যাবে না। তো আমি সেই ইন্টেনশন নিয়ে গাড়ি চালাচ্ছিলাম। তো আমার গাড়ির সর্বোচ্চ স্পিড ছিল 60, 65, 70 এরকম, মানে ওয়ান ওয়েতে। আর মাও এক্সপ্রেস হাইওয়েতে একটু বেশি ছিল। তো কথা বলতে বলতে ভাঙা পর্যন্ত চলে আসছি। এখানে 5 মিনিটের একটা ব্রেক দিলাম। তো ব্রেক হচ্ছে চার ব্রেক না, এখানে একটা মসজিদ আছে, মসজিদটা দেখলাম। মসজিদটা খুবই সুন্দর। এটা সম্ভবত আওয়ামী লীগ সরকার আমলে করে দিছে। তো যাই হোক, মসজিদটা অনেক সুন্দর। ঠিক আছে, তো এখানে বসলাম, একটু কিছুটা সময় কথা বললাম, দেন এখন আবার যাচ্ছি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো বলতে বলতে আমরা মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে চলে আসছি। তো ভাঙা এক্সপ্রেস হাইওয়ে, যেহেতু মাওয়া এখন আবার পৌঁছাই নাই, তো এটা ভাঙা এক্সপ্রেস হাইওয়েতে ওঠার আগে অবশ্যই আমি যেটা করি, তো ব্যাগটা একটু চেক করে নিলাম, যেহেতু হাইওয়েতে আর থামানো যাবে না। তো আগেই ওঠার আগে আমি ব্যাগটা চেক করে নিলাম যে ব্যাগের সব কিছু ঠিক আছে কিনা। তো ব্যাগ চেক করে নিয়ে আবার আমি আমার মতো সব কিছু মানে দেখে শুনে আবার বাইক স্টার্ট করলাম। তো দেখা যাচ্ছে হাইওয়েতে থামানো তো যাবেই না, কারণ সেই ক্ষেত্রে ঝামেলা আছে। কারণ গাড়িগুলো সর্বনিম্ন, বিভিন্ন গাড়ির সর্বনিম্ন স্পিড থাকে 80 বা 100, তার বেশিও থাকে অনেক গাড়ি। তো যাই হোক, তো তাদের কথা নাই বললাম। তো এখানকার যে এই টার্নিংটা আছে, টার্নিংটা জাস্ট ওয়াও, মানে অনেক দূর নিয়ে টার্নিংটা। তো বেসিক্যালি এরকম টার্নিং খুব কমই দেখা যায়, কিন্তু এই ভাঙা গোলচত্বরের বিশেষত্ব আছে। আপনি যদি ড্রোন দিয়ে দেখেন এখানকার সৌন্দর্যটা যে কত, মানে মনোমুগ্ধকর একটা সৌন্দর্য, মানে এটা জাস্ট বলে আপনাকে বোঝানো যাবে না। আপনি নেটে সার্চ দিয়ে দেখতে পারবেন যে এটা গোল চত্বরটা, মানে ইউটার্ন বা টার্নিংয়ের যে বিষয়টা কত সুন্দর করে দিছে। তো যাই হোক, এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার। আর এই এক্সপ্রেস ওয়েটা দক্ষিণাঞ্চল বা পশ্চিমাঞ্চল, আমরা পদ্মার এপারে যেসব মানুষগুলো বসবাস করি, তাদের জন্য ভাঙা বা মাওয়া এক্সপ্রেস হাইওয়ে বা এই জায়গার, মানে এই রাস্তার আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ। ঠিক আছে, মানে অকল্পনীয় একটা বিষয়। যাই হোক, তো বলতে বলতে আমরা হাইওয়ে দিয়ে এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলাম। তো বিষয়টা হচ্ছে কি, কিছু দূর আসার পরেই হচ্ছে আমাদের একটা টোল দিতে হয়। আর এই টোলের হচ্ছে দিতে হয় 10 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আড়িয়াল খাঁ ব্রিজ সম্ভবত, হ্যাঁ এরকম একটা টোল দিতে হয়। আর ব্রিজ ওঠার আগে যে আপনার এই যে মানে এইখানে রাস্তাটা যে মানে আইল্যান্ডের মানে ইগুলো আছে, এত ছোটো মানে বাইক মানে উঠলে খালি কাঁপাকাঁপি শুরু করতেছিল, বুঝতে বুঝতে পারছেন। তো বিষয়টা ওভারঅল হচ্ছে কি দেখেন, মানে এখানে অনেকে না বুঝে অনেক স্পিডে চলে আসে। তো এই ক্ষেত্রেই হয়তো বা তারা এটা মানে সব কিছু ডিসিশন, মানে সব কিছু দেখেই তো তারা এই জিনিসটা দিছে। ঠিক আছে, কারণ অনেক ইঞ্জিনিয়ার অনেক ভালো ভালো আমাদের সাথে যারা ভালো বুঝে, তারা বুঝে শুনে এরকম কিছু দিছে। তো আমি এখানে টোল দিলাম হচ্ছে 20 টাকা, কিন্তু ওরা আবার আমাকে 10 টাকা ফেরত দিছে, কারণ এখানে নাকি টোল 10 টাকা।
আমিও বুঝতে পারি না, আমি ভাবছিলাম যে 20 টাকা, পরে যে না আর আবার আমাকে 10 টাকা ব্যাক দিছে। তো যাই হোক, এখন আবার এক্সপ্রেসওয়েতে চলা শুরু করলাম। দিয়ে আমার সামনে একটা প্রাইভেট কার ছিল, তো ওটার স্পিড বেশি একটা ছিল না, আমার গাড়ির স্পিড ছিল 80 85 বা 90 এরকমই ছিল। তো ওটাকে ওভারটেক করলাম, ওভারটেক করে মানে মোটামুটি ভালোই নিয়ে চলতেছিলাম, মানে খুব ভালোই লাগে, কারণ এই জায়গাটা ভালো লাগারই জায়গা, বুঝতে পারছেন? কোনো জ্যাম জট নাই, কিছু নাই, মানে মানে এটা। তারপর কিছু দূর বলতে বলতে পদ্মা সেতু টোলের প্লাজায় চলে আসছি। এখানে চলে আসার পরে এখানে একটু দাঁড়াইলাম, দাঁড়িয়ে আবার ব্যাগটা একটু চেক করে নিলাম, চেক করে নেওয়ার পর আবার যাচ্ছিলাম হচ্ছে পদ্মা সেতুর যেখানে টোল দিব সেইখানে। তো এইখানকার পদ্মা সেতুর টোল হচ্ছে 100 টাকা। ঠিক আছে, মানে পদ্মা সেতু হিসাবে টোলটা আহামরি ঠিক আছে, মানে বেশিও না কমও না, অ্যাভারেজ চলে, হয়তো বা কোনো এক সময় বাড়াবে কিনা জানি না। না, এটা থাকে আমাদের বাইকারদের জন্য ভালো। ঠিক আছে, তারপর পদ্মা সেতু এখানে টোল দিলাম। তো টোল দিতে মানে মানে টোল দিলাম, তো একটা সময় আমরা তো ফেরিতে পার হইতাম, মানে সেই জায়গাটার দিক থেকে চিন্তা করলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে যথেষ্ট ভালো একটা কাজ আমাদের জন্য। যেই মানে যারও ছিল আমরা পদ্মা সেতুটা পেয়েছি আজ, তাকে সেই ব্যক্তিটাই নিয়ে। যাই হোক, এখানে সেই কথা নাই বলি। তো এই আমরা হচ্ছে পদ্মা সেতুর দিকে উঠতেছিলাম। তো উঠতেছিলাম, প্রথমে যে সার্ভিস লেন কী বলে, পাশ দিয়ে যেতে হয়, কারণ হচ্ছে ওইখানে হাইওয়ে মানে বড় বড় বাস ট্রাক মানে এগুলো আর কি ওই দিয়ে চলে। তো এই যে আমাদের যে মোটরসাইকেল একটা লেন দেওয়া আছে, তো এই লেন দিয়ে আমরা যাতায়াত করি, অথবা পদ্মা সেতুর উপরে লাইন মানার চেষ্টা করি, কারণ দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা কিছু দূরত্ব পরপরই এক একটা ল্যাম্পপোস্টে সিসিটিভি থাকে। তো সেই ক্ষেত্রে আমরা একটু খুব নিয়মটা মানে সবসময় চেষ্টা করি ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানো বা বাইক চালানো, এটা ঠিক, রাইট, কারণ দেখা যাচ্ছে নিয়মের বাইরে বহির্ভূত কাজ কোনো কিছু করা যাবে না, কারণ আমাদের দেশে তো একটা নিয়মের ভিত্তিতেই সব কিছু চলে। তো সেই ক্ষেত্রে আমরা পদ্মা সেতু পাড়ি দিচ্ছিলাম, তো ভালোই লাগতেছিল। আর মাঝে আর মনে মনে সে আগের ফিলটা হচ্ছে যে আগে মামা এসে বসে থাকতো হয়তো ফেরির জন্য অনেকক্ষণ, ফেরি আসতো, অনেক সময় ফেরির জন্য আমরা মানে ভরে যেত, আমরা জায়গা পাইতাম, মানে সেইগুলো ভাবতেছি যে কী থেকে কী হয়ে গেল। যাই হোক, এটা আমাদের আসলেই স্বপ্ন। হ্যাঁ, এটা স্বপ্ন ছাড়া মানে স্বপ্ন ও বলা ছাড়া আর কোনো কিছুই নাই, কারণ এটা স্বপ্নের পদ্মা সেতু, যেটা নামকরণ করা হয়েছে। তো এখন মানে একটা জিনিস দেখলাম যে পদ্মা সেতুর যে আশেপাশে যে ব্রিজ তো হয়েছে ভালো কথা, কিন্তু নিচে চর পড়ে গেছে, মানে খালি বালু আর বালু, মানে আগের সেই পদ্মা নদী সেটা আর এখন আগের মতো নেই, সেটা অনেকটাই পুরনো মানে ভরাট হয়ে গেছে। তো একটা সময় আর কিছুদিন গেলে মনে হয় আমরা ওই যে ব্রিজ না, নিচ দিয়ে রাস্তায় করে দিলেই সেখানে যে যাওয়া যেত। যাই হোক, সেই বিষয়ে আমরা যাব না। তো আমরা পদ্মা সেতু পার হতে আমাদের মোটামুটি প্রায় 8-10 মিনিটের মতো সময় লেগে গেছিলো, কারণ হচ্ছে এখানে তো ওভার স্পিডিং করা যাচ্ছিল না, কারণ এখানে একটা লিমিট আছে যে 50 60 70 বা এরকম একটা লিমিট, কিন্তু আমি ওরকম পদ্মা সেতুটার মানে দেখতে দেখতে যাচ্ছিলাম, তো তো এর জন্যই আর কি মানে নিরিবিলি যাচ্ছিলাম, তো ভালোও লাগতেছিল। তো ভালো লাগার একটা মানে বিশেষ কারণ হচ্ছে যে আমার হঠাৎ করে আসা, মেইন কথাই তো আসা হলো না যে বাড়িতে কেন আসলাম। বাড়িতে আসছিলাম হচ্ছে একদিনের জন্য, হ্যাঁ, আসছি ওই দিনগুলো, আসতে আস্তে আমার রাত হয়ে গেছে, তো ওই সময় ভিডিওটা ওইভাবে করতে পারি নাই, কারণ হচ্ছে খুব মানে ঠান্ডা লাগছিল, আর গ্রামে একটু ঠান্ডা বেশি, আমি যেহেতু শীতের সময় মানে বাড়িতে যাচ্ছি, তো এই ঠান্ডাটা একটু বেশি ছিল। তো বলতে বলতে আমরা পদ্মা সেতু অলরেডি অতিক্রম করে ফেলছি, এখন পদ্মা সেতুর মানে ব্রিজ থেকে আমরা নিচে নামতেছি, মানে যেটা মাওয়ার প্রান্ত, জাজিরা সম্ভবত জাজিরা মাওয়া প্রান্ত, সেই প্রান্ত আমরা নামতেছিলাম। তো একটা কথা হচ্ছে ভাই, পদ্মা সেতু